আজকে আমি প্র্যাকটিস সেট নাম্বার 11 ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। আমাদের সেট নাম্বার 11তে কি কি কোশ্চেন আছে। সবার প্রথমে দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটি কোশ্চেন। এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করেন। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন, অর্থাৎ তিনি পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করেছেন আমরা বের করব। তো আমরা এখানে কি কনসেপ্টটা ইউজ করছি একটু দেখো। তিনি টোটাল যে জার্নিংটা যাচ্ছে সেটা হচ্ছে 9 ঘন্টায়। ওকে, তোমরা অ্যালিগেশন করে করতে পারো, কিন্তু আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করব। 9 ঘন্টায় টোটাল জার্নিংটা তিনি করবেন। তো প্রথমে তিনি পায়ে হেঁটে, আমরা এখানটা লিখলাম বাই ফুট, ঠিক আছে, ফুট, পায়ে হেঁটে তিনি কতটা যাচ্ছেন না 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছেন। আর বাই সাইকেল তিনি 9 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 9 কিলোমিটার, আমি এইভাবে লিখতে পারি 4 কিলোমিটার পার আওয়ার প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। আমি 9টাকে দুটো ভাগে ভাগ করে লিখলাম। তাহলে এবার আমরা বলতে পারি তিনি যে 9 ঘন্টা জার্নি করেছেন, যদি আমি এভারেজ গড়ে এটা বলি যে তিনি 4 ঘন্টা পার কিলোমিটার বেগে যাচ্ছেন, তাহলে টোটাল এই 9 ঘন্টায় তিনি কতটা দূরত্ব অতিক্রম করবেন। তাহলে 9 ঘন্টায় 9 ইন্টু 4 সমান কত, 36 কিলোমিটার। তাহলে এই 4 ঘন্টা প্রতি কিলোমিটার, 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তিনি যদি 9 ঘন্টা অতিক্রম করতেন 36 কিলোমিটার যেতে পারতেন। কিন্তু টোটাল দূরত্বটা হচ্ছে 61 কিলোমিটার। তাহলে আমরা দেখব বাকি যে দূরত্বটা রয়েছে কেমন। টোটাল 36 তিনি পায়ে হেঁটে, মানে এখন অব্দি এভারেজ গড়ে তিনি যেতে পারতেন 4 কিলোমিটার বেগে হলে। আর তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 61। তাহলে আমরা কাজ করি 61 থেকে এই 36 মাইনাস করে দেবো। তাহলে কি বাকি বা রিমেনিং ডিস্টেন্স কত আসবে, রিমেনিং ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। এই 25 কিলোমিটার তিনি যাচ্ছেন, এই যে আমরা যেহেতু ব্রেক করে নিচ্ছি, দেখো এই 4 কিলোমিটার তো হিসেব করা হয়েছে, তাহলে এই 5 কিলোমিটার বেগে যাচ্ছেন বা 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় তাহলে তিনি এই 25 কিলোমিটার যেতে আর কত সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি এই 25 কিলোমিটারে তিনি যেতে আর সময় লাগবে কি 5 দিয়ে ভাগ করে দাও, কি এক এক ঘন্টায় কত যাবে 5 কিলোমিটার, তাহলে 25 কিলোমিটার যাবে, তাহলে কত ঘন্টা তার লাগছে, 5 ঘন্টা লাগছে, 5 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি এই যে সাইকেলে তিনি যাচ্ছেন টোটাল তিনি কত ঘন্টা ধরে যাবেন, 5 ঘন্টা ধরে। কিন্তু টোটাল জার্নিংটা হচ্ছে 9 ঘন্টার, তাহলে 5 ঘন্টা যদি তিনি সাইকেলে যান, তাহলে পায়ে হেঁটে গেছিলেন কত ঘন্টা, 4 ঘন্টা। পায়ে হেঁটে কতটা গিয়েছেন, 4 ঘন্টা। তবেইতে তোকে যে 4 ঘন্টার এই হচ্ছে 5 ঘন্টা 9 ঘন্টা, তাই না। তাহলে পায়ে হেঁটে 4 ঘন্টা গিয়েছেন। আমরা দেখলাম পায়ে হেঁটে তিনি এক এক ঘন্টায় কি 4 কিলোমিটার যান, তাহলে 4 ঘন্টায় কত যাবেন, তাহলে 4 ঘন্টায় যাবেন 4 ইন্টু 4 অর্থাৎ 16 কিলোমিটার, তাই না। 4 ইন্টু 4 হচ্ছে 16 কিলোমিটার। তোমরা ঐকিক নিয়মে করতে পারো, এক্স ধরে করতে পারো, অনেক রকম ভাবে করা যায়। আমি সব থেকে বেস্ট আমরা নাম্বার সিস্টেমে যে কনসেপ্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি সেইভাবে এখানে করানোর চেষ্টা করলাম। ওকে, আচ্ছা পরের একটা কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলা হয়েছে, একটি ঘড়ি একটি লাইটারের দাম, তার মানে কি একটা ঘড়ি এবং একটা লাইটারের দাম একসাথে মানে একত্রে কত টাকা, 1 টাকা 10 পয়সা। এবার বলা হয়েছে লাইটারের দাম যদি ঘড়ি থেকে 1 টাকা বেশি হয় তাহলে ঘড়িটির দাম কত। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, কিভাবে সলভ করব দেখো। এখানে আমি ধরে নিচ্ছি, কি ধরে নেব, যে ওই ঘড়িটার দাম x টাকা। আমি একটু বোঝানোর সুবিধার্থে ধরছি ঘড়িটির দাম, আচ্ছা এই যে ঘড়িটির দাম হচ্ছে x টাকা। তাহলে লাইটারের দাম কত, লাইটার দেখো একটা ঘড়ি এবং একটা লাইটারের একত্রে দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা, কিন্তু লাইটারের দাম ঘড়ি থেকে 1 টাকা বেশি, তাহলে লাইটারের দামটা কত হবে, এই যে লাইটের দামটা কত হবে, 1 টাকা বেশি। 1 টাকা বলতে 110 পয়সা, তাই না। তাহলে আমি এখানে 110 লিখতে পারি, কিন্তু না, এখানে যেহেতু এটা x ধরেছি তাহলে এটা কত হবে, x প্লাস ওই 100, কারণ 100 বেশি, 100 পয়সা, এটাকে আমরা পয়সা ধরেছি কেমন, এটা পয়সা, এটাও কিন্তু পয়সা, আমরা পয়সাতে কনভার্ট করেছি। আবার বলা হয়েছে ওই ঘড়ি আর লাইট 1 টাকা 10 পয়সা, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি যে ঘড়িটি হচ্ছে কত x পয়সা প্লাস লাইটের দাম কত x প্লাস 100,
এই দুটো মিলেই তো টোটাল দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা, অর্থাৎ 110 পয়সা আমি এখানটা লিখলাম। এবার এখানে ক্যালকুলেশন করো কত হবে, 2x ইকুয়াল টু কত, 110 থেকে যদি 100 মাইনাস করো পাবে তুমি 10, তাহলে x এর ভ্যালুটা কত হবে 5। তাহলে x বলতে কি, আমরা ঘুড়িটির দাম, তাহলে ঘুড়িটির দাম কত 5 পয়সা। এই যে কোথায় আছে আমার অপশন এতে আছে 5 পয়সা, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 2160 এবং তাদের গসাগু বলে দিয়েছে 6, তবে দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত। তাহলে এখানে আমরা গসাগুটা জানি, তাই তো, দেখো গসাগুটা আমরা লিখলাম, গসাগু কত 6, আর কি লাগবে আমার লসাগু, এলসিএমটা বের করতে হবে, কিন্তু এখানে তো এলসিএম দেওয়া নেই, তাহলে আমাকে এলসিএমটা বের করতে হবে। এলসিএম কি করে বের করব, আমরা জানি কি জানি যে এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল টু হচ্ছে দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার, তাই না, প্রোডাক্ট অফ টু নাম্বার মানে দুটি সংখ্যার গুণফল। তাহলে ডাইরেক্ট গুণফল তুমি এখানে লিখে দাও, বা সংখ্যা দুটির গুণফল, তো এখানটা লিখে দিচ্ছি সংখ্যা দুটির গুণফল। এবার এখানে আমরা এইচসিএফ গসাগু জানি, লসাগুটা জানি না, তাহলে এখান থেকে আমার লসাগুটা বেরিয়ে আসবে 2160 যদি হয়, তাহলে এলসিএম কত, এলসিএম আসবে 6 দিয়ে ভাগ করো, 6 3 6 18, 6 6 36, 360। আমরা এলসিএমটা পেয়ে গেছি, এলসিএম এর জায়গায় এলসিএমটা আমরা বসিয়ে দিলাম। এবার এদের রেশিও চেয়েছে, তাহলে কত আসবে 1, আর এটা কত হবে 6, তাই তো, 1:60, 1:60 কোথায় আছে দেখো অপশন এতে আছে, ওকে 1:60, গসাগু টু লসাগু চেয়েছে কিন্তু। আচ্ছা, পরের কোশ্চেন, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদের দ্বিগুণ হয়। সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, তাই তো, আশা করি তোমরা প্রত্যেকেই করতে পারবে, তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এখানে একটু পয়সা মানে পয়েন্টে রাখাতে হয়তো ভয় পাচ্ছ, কিভাবে করবে দেখো, আমি ধরে নিলাম আমার প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, তাহলে সুদ আসলে দ্বিগুণ হয়, অর্থাৎ 200 টাকা হবে। তুমি কত টাকা এখানে ইন্টারেস্ট পেয়েছো, এই যে এখানে তুমি ইন্টারেস্ট পেয়েছো মাত্র 100 টাকা। এবার কি করতে হবে, তোমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, তাই না, সরি এখানে কত বছর টাইম চেয়েছে, টাইম বের করতে হবে। আমরা জানি টাইম ইকুয়াল টু কি, সিম্পল ইন্টারেস্ট বাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট পেয়েছো কত 100, রেট অফ ইন্টারেস্ট কত 18.75। তুমি যদি এটা দিয়ে ক্যালকুলেশন করো এখানে চলে আসবে 5, 5 দিয়ে কোথায় আছে, আচ্ছা তার মানে ব্যাপারটা এরকম চলে আসবে 5 বছর 4 মাস, এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 5 বছর 4 মাস। 100 কি 18.75 দিয়ে ডিভাইডেড করতে হবে, ওকে, সো এখানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে, 1728 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এই কোশ্চেনগুলো আমরা প্রায় দেখতে পাচ্ছি যে পরীক্ষায় আসে, তো পারফেক্ট স্কোয়ারের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তোমার ভাই। আর আমি কিন্তু কি করে কোনো সংখ্যা পারফেক্ট স্কোয়ার অনেকবার করে এবং খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি। আচ্ছা দেখো, বলা হয়েছে 1728 সাথে কোন সংখ্যা যোগ করলে, তুমি একটা কাজ করো, প্রত্যেকটা সংখ্যার সাথে ওই 1728 যোগ করো, বা তুমি 1728 সাথে এই সংখ্যাগুলো যোগ করো, ব্যাপারটা একই। তাহলে এটা আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে 1728 যোগ করব। কেন যোগ করব, তারপরে আমরা যে সংখ্যাটি পাবো দেখব কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং এটা করার সব থেকে বেস্ট মেথড হচ্ছে কিন্তু এই যোগ করে করাটা। আমরা অনেক সময় আছে কিভাবে করি, যে ওই লং প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু ভাই লং প্রসেসটা একটু জটিল হয়ে যাবে, সো এটাই সব থেকে বেস্ট। আমি যদি 30 যোগ করি তাহলে কত হবে 1758, যদি এটা কত 32 যোগ করলে কত হবে 1760, আচ্ছা এটা 36, 1764, আচ্ছা এটা কত 26, তাহলে 1754। এবার তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে পারফেক্ট স্কোয়ার হওয়ার যে রুল বা নিয়ম আমি বলেছিলাম, যে কোনো সংখ্যা পারফেক্ট স্কোয়ার হতে গেলে তার যে কন্ডিশন, কখনোই শেষে একটা জিরো থাকে না, মিনিমাম দুটো জিরো থাকতে হয়, তাই না। পারফেক্ট স্কোয়ার হতে গেলে তার শেষে আমরা কিন্তু কখনোই 8 পাবো, এটা কিন্তু একদমই বলিনি, তাহলে এটা বাদ। পারফেক্ট স্কোয়ার যখন হবে শেষে 4 থাকতে পারে, কিন্তু 4 থাকলেই হয় না, তার আগের সংখ্যাটা কি ইভেন নাম্বার থাকে, জোড়, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো এটা হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে কত যোগ করলে 36 যোগ করলে, এটা হলো একটা প্রসেস। তুমি আরেকভাবে করতে পারো, এটা একটু লং প্রসেস। কি, আমি মোটামুটি নিয়ার অ্যাবাউট এর কাছাকাছি একটা স্কোয়ার ধরি, যেমন 40-এর করি, 40-এর করলে এর কাছাকাছি 1600,
একটু ভালো করে বুঝবে। 40, তাহলে 41-এর যদি আমি স্কোয়ার করি তাহলে 41 কত হবে? 1681। আমি যদি 42-এর স্কোয়ার করি কত হবে? 1764। কিন্তু আমার এখানে আছে কত? 1728। তাহলে আমি জানি 1764 কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, কিন্তু আমার এখানে আছে 1728। তাহলে আর কত যোগ করতে হবে? তাহলে এর থেকে মাইনাস করে দাও 1728, কারণ এই সংখ্যাটা তোমার শর্ট, তাহলে 36। তো আমি বলতে পারি 36 যদি আমি এর সাথে অ্যাড করি তাহলে সংখ্যাটি একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাচ্ছে। কেমন? নেক্সট বলা হয়েছে এ এর 90%, বি এর 30%। আচ্ছা, আগে আমরা এটা কাজ করে নিই। এ এর 90%, তার মানে কি 90/100 ইকুয়াল টু বি এর 30%, তার মানে কি 30/100। এই 100 100 কেটে গেল, 30 দিয়ে কাটলে 3 হবে, 3। তাহলে এখানে ব্যাপারটা কি থাকলো? 3a ইকুয়াল টু হচ্ছে বি। আমি এখান থেকে বলতে পারি যে a ইকুয়াল টু কি? b/3। তাহলে আমরা এখানে a ইকুয়াল টু b/3 পেলাম। পরে আবার বলা হয়েছে যে b ইকুয়াল টু হচ্ছে a এর 2x%। তার মানে কি আমরা লিখবো b ইকুয়াল টু হচ্ছে a এর 2x, এই যে 2x%। তাহলে এর ভ্যালুটা তুমি এর জায়গায় বসিয়ে দাও, কিছু নেই 1। এর ভ্যালু কত ভাই? b/3 ইন্টু কত? যে 2x বাই কত? 100। এবার কোনাকুনি তুমি যখন গুণ করে দেবে কত পাবে? দেখো 3 100 300, তাই তো? তাহলে আমরা বলতে এই b আর এই b কেটে গেল, এই 2 দিয়ে যদি এই 100 কে কাটি 50 হবে। এবার কোনাকুনি গুণ করো, কত থাকছে? x ইকুয়াল টু কত হবে? 150। দেখো x এর ভ্যালুটা কিন্তু 150 চলে আসবে এখান থেকে। ওকে, তাহলে আমাদের এখানে x এর ভ্যালু কত? 150। আমাদের উত্তর কিন্তু অপশন বি এসে গেল। পরের কোশ্চেন বলা হয়েছে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা দরের চা মেশানোর পর আমরা 16 টাকা 50 পয়সা বিক্রি করতে পারবো। এটা সিম্পলি আমরা অ্যালিগেশন করে দেব, আমাদের উত্তর চলে আসবে। সব থেকে ইজিয়েস্ট একটা ম্যাথ হয়তো আজকের এই সেটের। মাইনাস করলে কত হবে? 20 থেকে 3.5, আর এটা 16 টাকা 50 পয়সা থেকে 15 বাদ দিলে কত হবে? 1.5 টাকা। এই দশমিক উঠে গেল। এবার তুমি কত দিয়ে কাটবে? 7 দিয়ে কাটো। 7 দিয়ে কাটলে 5 হবে, 7 দিয়ে কাটলে 7 দিয়ে নয়, 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে 7 হবে, 5 দিয়ে কাটলে 3 হবে। তাহলে কত পেলে? 7:3। কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে। অর্থাৎ সিম্পলি অ্যালিগেশন করে দাও, আর কিছু না। কেমন? পরের কোশ্চেন, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার ঘন্টা ও 8 কিলোমিটার পার ঘন্টা। 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে? আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে আমরা জানি যে স্রোতের প্রতিকূল এবং অনুকূলে যখন দেওয়া আছে, তাই না? তাহলে নৌকার বেগ বের করতে হবে। নৌকার বেগ বের করতে গেলে তোমাকে আগে তো নৌকার গতিবেগ বের করতে গেলে আমরা জানি যে প্রতিকূল প্লাস অনুকূল বাই 2 করতে হয়, তাই তো? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করতে হয়। তাহলে আমরা ডাইরেক্ট করব 12, তার সাথে 8 যোগ করলে হচ্ছে কত? 20, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10। তাহলে এই 10 কি? এই 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে নৌকার গতিবেগ। এবার কি কতটা যাবে তুমি? 24 কিলোমিটার যাবে। তাহলে 24 কিলোমিটার যেতে তোমার টাইম কতটা লাগবে? টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তার ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার, তোমার স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমার সময় লাগবে কত? 2.4 আওয়ার্স। তাহলে কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে। কেমন? পরের কোশ্চেন, পরপর 7টি সংখ্যার গড় যদি 20 হয় তাহলে বৃহত্তম কত? 7টি সংখ্যা 1 2 3 4 5 6 7। তাহলে আমরা জানি গড় কোনটা হয়? মিডিল সংখ্যাটি হয় তার গড়। তাহলে মিডিল সংখ্যা কি? এটা হচ্ছে আমাদের মিডিল সংখ্যা। তাহলে মিডিল সংখ্যা হচ্ছে গড়, যেটা হচ্ছে 20। ওরা চেয়েছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম কি হবে? এটা হবে 21, এটা হবে 22, এটা হবে কত? 23। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা খুব সহজে পেয়ে গেলাম, কোনো রকম কোনো সূত্র ছাড়া। তাহলে এই বিষয়গুলো জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু ইজিলি করতে পারবে। পরের কোশ্চেন, কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? আমি এক্সপেক্ট ধরবো না, আমি ডাইরেক্ট বলে দেবো। বলেছে কোন সংখ্যার 35%, তো আমি বলতেই পারি ওই 35% হচ্ছে 91। সংখ্যাটি কত? 100 যদি ধরি তাহলে 100% ইকুয়াল টু বের করো, কত হবে? 35 ইকুয়াল টু যদি হয় 91, দেন 100 ইকুয়াল টু কত হবে? চলো ক্যালকুলেশন তো করতেই হবে, কিছু করার নেই। 5, তাই তো? আচ্ছা 7 দিয়ে দিলে কত হবে? 7 দিয়ে দিলে 5, 7 দিয়ে দিলে 7 13। আচ্ছা 5 দিয়ে দিলে কত হবে? 20, 13 দুগুণি কত হবে? 260। কোথায় আছে? অপশন ডি তে আছে। তো এইসব কোশ্চেনে এক্সপেক্ট ধরার কোনো দরকার নেই, বুঝেছো?
আচ্ছা, পরের কোশ্চেন দেখো, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার ও 48 কিলোমিটার বেগে আসতে থাকে, তাহলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে, টাইম কতটা লাগবে? টাইম ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। এবার বিষয়টা হচ্ছে যখন তারা পরস্পরের দিকে যাচ্ছে, দেখো পরস্পরের দিকে যাচ্ছে, তার পরস্পরের দিকে যখন যায় আমরা জানি তাদের যে রিলেটিভ স্পিড সেটা কি হয়, প্লাস করতে হয়। তাহলে এখানে এবং তারা যে দূরত্বটা অতিক্রম করবে কতটা, এখানে হচ্ছে 137 মিটার আর এই হচ্ছে কি 163 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত আসবে, আমরা দুটোকে যোগ করে দেব। তাহলে আমরা এখানটা লিখতে পারি 137 প্লাস হচ্ছে 163। আচ্ছা, এটা অতিক্রম করবে, স্পিডটা কত, যেহেতু রিলেটিভ স্পিড কি একই দিকে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি দুটো যোগ করে যা আসবে সেটাই হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। কত না 48, 50, 90। সো একে আমি 90 দিয়ে ভাগ করব। এবার দেখো এই যে উপরে লেন্থ দৈর্ঘ্যটা হচ্ছে মিটারে, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাই না? আমাকে এবার একটু কনভার্ট করে লিখতে হবে। উপরেটা যদি আমরা যোগ করি কত পাবো এখানে, আচ্ছা এটা হচ্ছে কত করলাম 63। আমরা এই দুটোকে যোগ করব, এটা যোগ করলে কত আসছে, 7 3 10, 10 শূন্য, তাই তো? 10 শূন্য হাতে আছে 7 3 10 শূন্য হাতে আছে 1, 6 1 7, 7 3 10 শূন্য হাতে আছে 1, 1 1 2 আর 1 3, আচ্ছা 300 এলো। 300 ডিভাইডেড বাই 90, এটা তো মিটার, একে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো তুমি 5/18 দিয়ে গুণ করো। 5/18 দিয়ে গুণ করলে কত হবে, 18 5 5 25। এই 18 দিয়ে 90-কে কাটলে 5, 5 5 25, তাই তো 25, 5 দিয়ে দিলে 60, 12। তাহলে এখানে চলে আসবে আমার 12 সেকেন্ড। সো এখানে আমার উত্তর এসে যাচ্ছে অপশন নাম্বার সি। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, পরের কোশ্চেন। এবারের কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ সহজ একটা কোশ্চেন। কি আছে বলা হলো, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে ওই আরোহীর গড় গতিবেগ কত বের করতে হবে, তাই তো? আমরা জানি গড় গতিবেগ বের করার একটা সূত্র কি, 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা বের করব কত, 2x ইন্টু ওয়াই বাই কত এক্স ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, তার মানে কি 20 প্লাস 30। তাহলে এবার ক্যালকুলেশন করো, 2 ইন্টু 20 ইন্টু 30 ডিভাইডেড বাই কত 50। এই শূন্য এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 4, 4 3 12 আর 12 দুগুণে 24, 24 কিলোমিটার পার আওয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো কিছু কিছু জায়গায় যতটা শর্টে করা যায় একটু চেষ্টা করতে হবে আমাদের। পরের একটা কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে ডায়াগোনাল 10 সেন্টিমিটার এবং তা একটি আয়তক্ষেত্রের বাহুর দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? খুব সুন্দর কোশ্চেন, দেখো করেই রাখি। আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? এখানে দেখো বলা হয়েছে আয়তক্ষেত্রটির একটু বাহুর দ্বিগুণ, যেটা আয়তক্ষেত্রের একটা বাহুর দ্বিগুণ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বাহু কত হবে, দ্বিগুণ, তাহলে এর অর্ধেক করে দাও, 2 দিয়ে ভাগ করে কত, বাহুটা চলে আসবে 5। এবার আমরা জানি কি জানি, দেখো কর্ণ স্কোয়ার ইকুয়াল টু কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই না? প্রস্থ স্কোয়ার। এবার তুমি মান বসিয়ে দাও, এখানে কর্ণটা দেওয়াই আছে 10 সেন্টিমিটার, চলো তুমি 10-এর স্কোয়ার করো। দৈর্ঘ্য কত, যেটা বাহু এটাই তো দৈর্ঘ্য, তাহলে আমরা এর জায়গায় লিখে দিলাম দৈর্ঘ্য 5। এবার কি, আচ্ছা এটা হচ্ছে দৈর্ঘ্য, আচ্ছা সরি এখানে একটু ভুল করলাম, আমরা এখানটায় বাহুটা বের করে নিলাম 10। আচ্ছা এক্সটা কি, এক্সটা ধরেছি আমরা ক্ষেত্রফল, তাই তো? বাহু, যদি আমরা বাহুটাকে ধরি, এখানে একটু মিস্টেক হলো, দেখো কর্ণ ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি যদি সাইড চেঞ্জ করি, এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা আমি কর্ণের জায়গায় কর্ণ বসালাম, তাহলে এটা কত আসবে এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস, আচ্ছা প্রস্থ কত, প্রস্থ তো জানি না, আমি এটাকে এক্স স্কোয়ার রাখলাম। এবার এক কাজ করে এটা ক্যালকুলেশন করতে হবে, এখানে হচ্ছে 10 10কে 100 সাইড চেঞ্জ করো, মাইনাস কত 5 5 25 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে কত হবে, মাইনাস করলে 75, এটা কত এক্স স্কোয়ার। সুতরাং আমি বলতে পারি এক্স ইকুয়াল টু কত হবে, 5 5 25, তাই তো? 5 5 25, 3 25 75,
5√3, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেলাম। এক্সটা কি? এক্স হচ্ছে এখানে প্রস্থ। তা প্রস্থ তো ঠিক আছে, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেয়েছো তুমি? দৈর্ঘ্য পেয়েছো 5, প্রস্থ কত? 5√3, তাহলে ক্ষেত্রফল কত? 5 5 25√3। কোথায় আছে? অপশান সি তে আছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে, বৃহত্তম সংখ্যাটি কত? সংখ্যা তিনটির অনুপাত 1:2:3। এদের যদি আমরা গসাগু নির্ণয় করি, গসাগু কত হবে এদের? এদের গসাগু হচ্ছে 1। অ্যাকর্ডিং টু কোশ্চেন গসাগু 1 ইকুয়াল টু হচ্ছে 12। যদি তাই হয়, ওরা চেয়েছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত? 3 ইউনিট। সো আমি বলতে পারি 3 ইউনিট ইকুয়াল টু কত? 1 ইউনিট যদি হয় 12, 3 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 36। অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। 680 টাকাকে এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে কিনা এ বি এর 3 ভাগের 2 ভাগ পায় এবং বি সি এর 4 ভাগের 1 ভাগ পায়। তাহলে ওরা জানতে চেয়েছে যে বি কত টাকা পাবে। দেখো, আমি ধরে নিলাম যে সি পাবে, এই ধরনের কোশ্চেনগুলো শেষের দিক থেকে করবে, যে সি পাবে 1 টাকা। তাহলে বি কত টাকা পাবে? বি পাবে, এখানে বলা হয়েছে এর 4 ভাগের 1 ভাগ, তাহলে আমি লিখে দিচ্ছি যে 4 ভাগের 1 ভাগ। তাহলে এ কত পাবে? এ পাবে বি এর টাকার কি 3 ভাগের 2 ভাগ। এই যে বি এর যেই টাকা, এই টাকার 3 ভাগের 2 ভাগ। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 2, তাহলে 1/6। তাহলে তিনজনে কি পাবে আমরা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ এবার লিখবো এইচ টু বি টু সি কত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/4, এটা কত? 1/6। এবার কি করতে হয়? চলো আমরা রেশিওটাকে নর্মাল রেশিও কনভার্ট করে নিই। তাহলে এটার কিছু নেই, 1 আছে, তাহলে নিচে এক কাজ করো, 12 বানিয়ে দাও। এটা 12 গুণ করো, এটার সাথে 3 গুণ করো, এটার সাথে 2 গুণ করো। তাহলে এখানে 2 গুণ করো, এখানে তুমি 3 গুণ করো, এখানে তুমি 12 গুণ করো। তাহলে আমরা রেশিও যেটা পেলাম কত? আচ্ছা আমরা ঠিকঠাক করবো, সরি আমি তো ভুল লিখলাম। চলো এটাকে মুছে দিই। এটা হবে সি, এটা হবে বি, এটা হবে এ, উল্টো লিখেছিলাম, ঠিক আছে? তাহলে এবার চলে এসছে, এটা কত? 12, আচ্ছা এটা 3, এটা 3 আর এটা হচ্ছে 2, 2 3 12। তাহলে এবার এই কোশ্চেনে চাওয়া হয়েছে যে বি কত টাকা পাবে। আচ্ছা টোটাল কত রেশিও? টোটাল হচ্ছে, দেখো টোটাল কত রেশিও? 12 আর 3 15 আর 2 17। 17 রেশিওর জন্য কত টাকা পেয়েছো? 680 টাকা। এক রেশিওর জন্য কত পাবে? 40 টাকা। এক রেশিওর জন্য তুমি, আচ্ছা এখানটায় আবার লিখে দিচ্ছি, 17-এর জন্য হচ্ছে 680 টাকা। এক রেশিওর জন্য কত? 40 টাকা। ওরা চেয়েছে বি কত পাবে? বি তো পাবে 3 ইউনিট, তাই না? 3 ইউনিটে দিয়ে, এটাই তো বি। বি 3 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 120 টাকা। তো এই যে অপশন সি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। আচ্ছা এবার দেখো এর পরে কি আছে। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:7। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত? আমরা কি করে করব? আমরা দেখো লিখলাম x:y এর অনুপাত দেওয়া আছে, x:y আমরা লিখে দেব এক্স্যাক্টলি, যেহেতু বয়সটা জানি না, আমি একটা ধরে নিলাম 3x আর একটা ধরে নিলাম 4x। এবার কি আছে? 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে বলতে আমরা প্রত্যেকের থেকে মাইনাস করে দেব। তাহলে প্রত্যেকের থেকে মাইনাস যদি আমরা পাস করে দেই, চলো আগে করে দেখি, করি, তাহলে কি হবে? তাদের যে বয়সের অনুপাত সেটা কি? সেটা হচ্ছে 5:7। ওকে, আচ্ছা এবার কি করব? আমরা এখানে একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত হবে? 3 সাথে 21 এক্স মাইনাস 5 সাতা 35, আচ্ছা 4 5 20 এক্স মাইনাস 5 5 25। আচ্ছা আমরা যদি এদেরকে একটু সাইড চেঞ্জ করি, কি হবে? এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে 25, এটা 35, তাই তো? এক্স তাহলে কত হবে? এক্স ইকুয়াল টু চলে আসবে আমার এখানে, যদি আমরা সাইড চেঞ্জ করি 10, এক্স ইকুয়াল টু 10। কিন্তু ওরা চেয়েছি ওয়াই এর বর্তমান বয়স, আর ওয়াই এর বর্তমান বয়স কত? 4x। অতএব ওয়াই ইকুয়াল টু 4x, আর এক্স এর ভ্যালু আমরা জানি কত? 4 ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে 40, ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে এখানে আমাদের উত্তর চলে এসছে অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট।
নেক্সট কি আছে, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। দেখো, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য ইকুয়াল টু যদি হয় পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য সমান, আমি সমান লিখে দিলাম। তাহলে এবার কি করব, এসপি বাই যদি সিপি করি তাহলে আমরা এখানটা লিখবো 5/4। তাহলে 5 টাকায় বিক্রি, 4 টাকায় কেনা, কত টাকা লাভ, 1 টাকা লাভ। কত টাকার জন্য, 4 টাকার জন্য, কারণ লাভ বা লস কিন্তু এই ক্রয় মূল্যের উপরে হিসেব করতে হয়। আর 1/4 তাহলে পার্সেন্টেজে যখন ক্যালকুলেশন করবে কত আসবে, 25%। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হচ্ছে 2:1। তাহলে 10 বছর পর তাদের বয়স কত হবে, তাই তো। দেখো, আমরা এখানে যেটা লিখবো যে ধরে নিই 5 বছর আগে, দেখো এই যে 5 ইয়ার্স বা 5 বছর আগে, 5 ইয়ার্স এগো, চলো 5 ইয়ার্স এগো তাদের যে বয়স কার, আমি ধরে নিলাম যে পুত্রের বয়সটা হচ্ছে এক্স এবং ফাদার বাবার যে বয়স সেটা হচ্ছে কত না 2x। তাহলে এটা হচ্ছে 2x আমরা ধরে নিলাম। এবার এখানে বলা হয়েছে যে 10 বছর পর, তাই তো। প্রথমে এটা 5 বছর পূর্বে আর এটা হচ্ছে 10 বছর, আমি 10 বছরটা পরে বের করবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। আগে আমরা এই 5 বছর পূর্বেরটা দেখে নিই। তাহলে প্রেজেন্ট এজটা কত হয়, তাহলে আমরা এখানটা লিখবো টোটাল যে বয়স এখানে বলে দিয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 100 বছর, ভালো করে বুঝবে। তাহলে এই দুজনের সমষ্টিটা করব কখন, বর্তমান বয়স, এটা তো 5 বছর পূর্বে, তাহলে এখন কত হবে, এখনকার বয়স হবে +5 করে দাও, এর সাথে +5 করে দাও, এটা হচ্ছে তাদের এখনকার বয়স। তাহলে এটাই তো বলেছে বর্তমান বয়স 100। তাহলে আমি কি বলতে পারি যে x + 5, আচ্ছা প্লাস 2x + 5 ইকুয়ালটি হচ্ছে 100। তাহলে কত হবে 3x, 3x ইকুয়াল টু কত, 5 এ 5 এ 10, সাইড চেঞ্জ করলে 100 থেকে 10 বাদ দিলে 90। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে এটা হলো তাদের বর্তমান বয়স, তাই তো নাকি। আচ্ছা, এবার এখানে যেটা চেয়েছে প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজটা কত হবে, ও সরি এটা কি হলো, এটা 5 বছর পূর্বের বয়স, তাই তো। আর এটা হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি। তাহলে একজনের যদি 30 হয় আরেকজনের কত হবে, আরেকজনের হবে 30। আর হচ্ছে এটা কি করলাম আমরা, প্রেজেন্ট এজ, আচ্ছা সরি এখানটা চলো বর্তমান বয়সটা আমরা তাহলে লিখে নিই। বর্তমান বয়স কার, বাবা, বর্তমানে বাবার বয়স কত হবে 2x + 5, এটা এই যে 2x + 5, তাহলে বর্তমানে বয়সটা কত হবে, x এর মান তো 30, তাহলে 30 দুগুণে 60, 65। আর বর্তমানে পুত্রের বয়সটা কত হবে, পুত্রের বয়সটা কত হবে, x + 5, x কত 30, আচ্ছা x + 5 তার মানে কত 30 + 5 হচ্ছে 35। তাহলে একজনের হচ্ছে 65 আর একজনের হচ্ছে 35। তাহলে আমরা এখানে কিন্তু একবারে উত্তরটা করে দিতে পারলাম, তাই তো। 65 আর 35 কি আছে, ও এটা হচ্ছে কখন, এটা হচ্ছে বর্তমান বয়স, কিন্তু ওরা চেয়েছে 10 বছর পর। তাহলে প্রত্যেকের সাথে আরো 10 যোগ করো, বাবার সাথে 10 যোগ করো, তাহলে কত হবে 75। কোথায় আছে, এই যে 75। আর পুত্রের বয়স হচ্ছে 35, তাহলে এর সাথে 10 যোগ করলে হবে কত 45। তাহলে আমাদের 35 আর 75 আর হচ্ছে 45 কিন্তু উত্তর চলে এসছে, কেমন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। 7,000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয় এবং 1 বছর পর তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল। আমরা জানি যে ক্যাপিটাল ইন্টু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট। তো এখানে দুজন ব্যবসা শুরু করেছে, আমরা লিখবো a/b ইকুয়াল টু, কি লিখবো, ইকুয়াল টু ক্যাপিটাল, এর ক্যাপিটাল কত টাকা 7,000 টাকা। ওকে, কত দিনের জন্য, 1 বছরের ব্যবসা। আচ্ছা, প্রফিট কি হয়েছে 2:3 অনুপাতে। বি কত টাকা দিয়েছে জানি না, কত মাস বাদে, 5 মাস বাদে বি জয়েন করেছে, তাহলে তার টাকা কতদিন কেটেছে, 7 মাস কেটেছে। চলো ক্যালকুলেশন করি এবার। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 6 হবে, 7 দিয়ে কাটলে কত হবে 1000 হবে। তাহলে 3 6 18, অর্থাৎ 18,000 টাকা। এই যে 18,000 টাকা কি এক্স, তাহলে এখানে 18,000 উত্তর চলে এসছে। আচ্ছা, নেক্সট। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 3 4 যথাক্রমে 1 3 5 এবং 7 অবশিষ্ট থাকবে। অর্থাৎ তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে যদি ভাগ করো 1 অবশিষ্ট থাকবে, 5 দিয়ে যদি ভাগ করো 3 অবশিষ্ট থাকবে, আর 7 দিয়ে যদি ভাগ করো তাহলে
5 অবশিষ্ট থাকবে, 9 দিয়ে যদি ভাগ করো তাহলে কি 7 অবশিষ্ট থাকবে। তুমি এক কাজ করো, আমরা প্রথমটা ধরে চেক করবো 3, তাহলে 1 অবশিষ্ট থাকবে, তুমি প্রত্যেকের থেকে 1 মাইনাস করে দাও, তাহলে 9 7 6 2 মাইনাস করে এবার দেখবে কোন সংখ্যাটিকে তুমি সম্পূর্ণরূপে 3 দ্বারা ভাগ করতে পারছো। কেমন? কোন সংখ্যাটিকে তুমি 3 দ্বারা ভাগ করতে পারছো। তাহলে এবার চেক করো, অপশন নাম্বার এ ইয়েস, একে তো ভাগ করা যাবে। অপশন নাম্বার বি কে কি ভাগ করা যাবে? যাবে না। অপশন নাম্বার সি কে কি ভাগ করা যাবে? যাবে না। অপশন নাম্বার ডি কে কি ভাগ করা যাবে? যাবে না। তাহলে আমরা এখান থেকে কিন্তু উত্তর বলে দিতে পারি। কেমন? আচ্ছা, এবার কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলো স্থান পরিবর্তন করে। এই ধরনের কোশ্চেন ডাইরেক্ট কি করবে? অপশন টেস্ট করবে। যেহেতু 18 বাদ দিলে স্থান পরিবর্তন করবে, তুমি এর থেকে যদি 18 বাদ দাও, দেখো 44কে যখন স্থান পরিবর্তন করবে 44-এ হওয়া উচিত, কিন্তু 18 মাইনাস করলে কখনোই 44 হবে না, সো এটা লাগবে না। 53 থেকে কি 18 বাদ দিলে এর স্থান পরিবর্তন করলে কত হবে? 35। এটা কি 35 হবে? 8 আছে, 13 সমান 5, হাতে আছে 1 2, ইয়েস এটা হচ্ছে। পরেরটা একটু চেক করো, 62 থেকে 18 বাদ দিলে কি কখনো 26 হবে? কারণ এর স্থান পরিবর্তন মানে কি ডিজিটগুলোর স্থান পরিবর্তন হবে, তাহলে এটা কিন্তু কখনোই হবে না। 18 থেকে যদি 35 থেকে 18 বাদ দিলে কখনো কি 53 হবে? কখনোই হবে না, তাহলে এটা বাদ, অপশন বি হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো চেষ্টা করবে দেখে দেখে উত্তর করার এইভাবে। কেমন? আচ্ছা চলো নেক্সট। নেক্সট কি আছে? রুট 2x এর বলতে একবার আমরা করে দিই এর 5% ইকুয়াল টু 0.01। তাহলে ওরা জানতে চেয়েছে এক্স এর ভ্যালুটা কত। দেখো এখানে একটা কাজ করি, রুট 2x ইকুয়াল টু, আমরা যদি এটাকে গুণ করে দিই, এটা দিয়ে কাটলে কত হবে? 20। তাহলে এটা গুণফলটা কত হবে? 20 দিয়ে যখন একে গুণ করব, 20 ওকে 20, কিন্তু কত ঘর আগে দশমিক? 2 ঘর আগে দশমিক, এই যে 2 ঘর আগে দশমিক দিয়ে দিয়েছি। কিন্তু এবার এক কাজ করো, তোমাকে একে বোথ সাইড স্কোয়ার করতে হবে। আলটিমেটলি দেখো এখানে যখন তুমি একটা স্কোয়ার করবে, এখানেও তোমাকে একটা স্কোয়ার করতে হবে। তাহলে দেখো আবার এখানে আবার কিন্তু স্কোয়ার আসবে। এখানে যখন আমরা এটাকে করছি, আচ্ছা এখানে মনে হয় কিছু একটা মিস্টেক আছে, কারণ আমরা যখন আন্ডার রুট করবো তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট চলে আসবে। আই থিঙ্ক এখানে রুটটা সিঙ্গেল না ডাবল, এই জায়গাটা কিন্তু একটু মিসম্যাচ হচ্ছে। কারণ যদি শুধু 2-এর উপরে থাকে রুটটা, তাহলে কিন্তু উত্তরটা আমাদের এসে যায়। আই থিঙ্ক এখানে একটু গন্ডগোল কিছু রয়েছে, কারণ নাহলে এটা দেখা গেলো 2x চলে আসছে। কেমন? 2x ইকুয়াল টু কি আসবে? 2x ইকুয়াল টু আসবে 20 ইন্টু 20। তাহলে x ইকুয়াল টু কত হবে? একে 2 দিয়ে ভাগ করতে হবে, একে 2 দিয়ে ভাগ করতে হবে। চলো করে দিই। 2 দিয়ে ভাগ করা, তার মানে কি হবে? এই দশমিকের জন্য আমরা যদি করি, এই দশমিকের জন্য এখানে এই 0 আর এখানে আরো দুটো 0, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? 4কে ভাগ করতে হবে। দেখো উত্তরটা কিন্তু আসছে না, এখানে কোশ্চেনে একটু মিসম্যাচ রয়েছে। যাই হোক, কোন জায়গাটা মিসম্যাচ রয়েছে একটু আমাকে দেখে বলতে হবে। এখানে একটু মিসম্যাচ রয়েছে, এই জায়গাটা আমরা দেখে এটা কারেকশন করে দেব, বা পিডিএফও ঠিক করা আই থিঙ্ক রয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন, দুটি পাইপ এ ও বি একটি জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একত্রে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তাহলে এবার চলো লিখি, এ হচ্ছে 12 মিনিট, বি হচ্ছে 16 মিনিট। ক্যাপাসিটি কি করে পাবো? লসাগু করে। কত হবে? 48। এর এফিসিয়েন্সি কত? 4 12 48। এর এফিসিয়েন্সি কত? 3 16 48। এবার যেটা করব, দেখো বলা হয়েছে বি পাইপটিকে বন্ধ করা হয়েছে, তাহলে দেখে নিই 9 মিনিটে বি পাইপটা অ্যাকচুয়ালি কতটা কাজ করবে। আচ্ছা আমরা কি ঠিক করলাম? এটা হচ্ছে 16, এটা 12। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব বিটাকে বন্ধ করে দিচ্ছি, তাহলে ওই কাজটা কে করবে? এ করবে। তাহলে এ 9 মিনিটে কতটা কাজ করবে? 4 9 36 ইউনিট কাজ করবে। 36 ইউনিট। একটা কাজ করো, এই 48 থেকে 36 মাইনাস করে দাও, কত ইউনিট থাকবে? 12 ইউনিট। এই কাজটা কে করবে? এই কাজটা করবে তাহলে বি। তাহলে বি কতটা সময় লাগবে? বি এর 4 ঘন্টা সময় লাগবে। ঘন্টা তো না, মিনিট। তাহলে 4 মিনিট সময় লাগছে। তাহলে এখানে কি বলবো আমরা, যে যদি পাইপ দুটি একত্রে খোলা হয় তবে কতক্ষণ পর বি বন্ধ করতে হবে? তাহলে আমরা বলতে পারি 4 মিনিট পর বি কে বন্ধ করতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেন, একটি সংখ্যার
25%, ওই সংখ্যার 30% থেকে 15 কম, তাহলে সংখ্যাটির 20% কত, আমরা ডাইরেক্ট করে দেবো। 25% আর 30% ডিফারেন্স হচ্ছে 5%, এই 5%এর জন্য হচ্ছে 15 কম, তাহলে ওরা চেয়েছে 20% কত, তাহলে এই 20% ইকুয়াল টু কত হবে, এর কত গুণ, এর হচ্ছে 3 গুণ, এর কত গুণ, এর হবে 3 গুণ, 3 কুড়ি কত 60, তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে 60। তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 15টি কোশ্চেন। ওকে।